দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশের আয়োজনে। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। করোনা চিকিৎসায় আশা জাগাচ্ছে প্লাজমা থেরাপি। সুস্থ হওয়া ব্যক্তির রক্তে বাঁচবেন জটিল রোগী। প্রোটোকল অনুমোদন পেলে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সরকারিভাবে ৮৭০০ প্লাজমা থেরাপি প্রয়োগ করে ফেলেছে। তুরস্ক এটি সবচেয়ে সফল এবং ব্যাপকভাবে প্রয়োগ করে তাদের মৃত্যুর হার অনেকটুকু কমিয়ে এনেছে। করোনা পরীক্ষার হারে তলানির দিকে বাংলাদেশ। রিপোর্ট পেতে বিলম্ব, ত্রুটিসহ নানা সমস্যা। পরিস্থিতির পরিধি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। বিশ্বে প্রাণহানি ৩ লাখের কাছাকাছি। সবচেয়ে বড় অর্থনৈতিক ধসের মুখে পুরো পৃথিবী। ক্ষতি পোষাতে ব্যস্ত ইউরোপ। সাবধানতার তাগিদ WHO। দুর্যোগে বাড়ি ভাড়া মৌকুব চান ভাড়াটেরা। মালিকরা বলছেন ঋণ এবং সেবা খাতের বিলের বোঝা কাঁধে। দুপক্ষের স্বার্থ রেখে সরকারকে এগিয়ে আসার আহ্বান। বন্দরনগরী চট্টগ্রামে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ। ১ মিনিটের বাজার। মহামারীতে অসহায় মানুষের পাশে অনেক বিত্তবানও। আর দর্শক, এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশের প্রথম ঘণ্টাতে আপনাদের সঙ্গে রয়েছি আমি রুবায়েত হাসান। কোভিড-19-এর জটিল রোগীদের চিকিৎসায় আশা জাগাচ্ছে প্লাজমা থেরাপি। এই পদ্ধতিতে কয়েকটি দেশে সুস্থ হয়েছেন অনেক রোগী। বাংলাদেশেও শুরু হয়েছে সেরে ওঠা রোগীদের প্লাজমা সংগ্রহ। এ সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রধান বলছেন, প্লাজমা থেরাপির অনুমতির জন্য প্রোটোকল জমা দেওয়া হয়েছে। এর মধ্যে আগামী সপ্তাহে শুরু হতে পারে প্লাজমা চিকিৎসা। সহকর্মী আলমগীর স্বপন তৈরি করেছেন রিপোর্ট। কোভিড-19 থেকে সেরে উঠেছেন বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক রাজীব। ভাইরাসের সাথে যুদ্ধ করে তার শরীরে যে অ্যান্টিবডি বা রক্তে প্রোটিন জাতীয় পদার্থ তৈরি হয়েছে তা সারিয়ে তুলতে পারে করোনায় আক্রান্ত জটিল রোগীকে। এতে উদ্বুদ্ধ হয়ে সুস্থ রাজীব রক্তের প্লাজমা দিতে এসেছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ব্লাড ব্যাংকে। অ্যান্টিবডি আমার এটা যে করোনা রোগীর জন্য মানে কোনো ভালো কাজের জন্য আসে, ওই প্রেক্ষাপট থেকে আমি চিন্তা করলাম যে আমি আমার প্লাজমাটা ডোনেট করবো আর কি। করোনা থেকে সেরে ওঠা ঢাকা মেডিকেলের চিকিৎসক জোয়ারদার রাকিন মঞ্জুর প্রথম স্বেচ্ছায় প্লাজমা দিয়েছেন। আক্রান্তদের চিকিৎসায় তার প্লাজমা জমা রাখা হয়েছে ব্লাড ব্যাংকে। এই অপশনটাই আছে, এই অপশনটা দিয়ে আমরা যদি কিছুটা ওনাদেরকে হেল্প করতে পারি, একটা চান্স, মানে দিস ক্রিয়েটস আ ফাইটিং চান্স আর কি পেশেন্টের। আমি নিজে সাফারার, আমি কষ্টটা বুঝতেছি এবং কেসগুলো আমি চোখের সামনেই দেখছি। এরই মধ্যে কয়েকটি দেশে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির রক্তের জলীয় অংশ বা প্লাজমায় সুস্থ হয়েছেন কোভিড-19-এর জটিল রোগী। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সরকারিভাবে ৮৭০০ প্লাজমা থেরাপি প্রয়োগ করে ফেলেছে। ইন্ডিয়াতেও কিন্তু এটি গতই ৮ মে থেকে সরকারিভাবে চালু হয়েছে। তুরস্ক এটি সবচেয়ে সফল এবং ব্যাপকভাবে প্রয়োগ করে তাদের মৃত্যুর হার অনেকটুকু কমিয়ে এনেছে। যে পদ্ধতিতে সাধারণত রক্ত নেওয়া হয় সেভাবেই সংগ্রহ করা হয় প্লাজমা। তাই করোনাজয়ী ব্যক্তি চাইলেই সহায়তা করতে পারেন গুরুতর আক্রান্তদের। কোভিড আক্রান্ত হয়ে পূর্ণ সুস্থ হওয়ার 14 দিন পরবর্তীতে উনি রক্তটা বা প্লাজমা দান করতে পারবেন। এই সীমাবদ্ধ সময়ের মধ্যেই আসলে প্লাজমাটা কালেকশন করে প্লাজমা ব্যাংক করে রাখতে হবে, যাতে পরবর্তীতে এটিকে যে কোনো সময় প্রয়োগ করা যায়। প্লাজমা থেরাপির প্রস্তুতি অনেকটা এগিয়ে গেলেও এখনও অনুমোদন হয়নি স্টাডি প্রোটোকল। শুরু করার জন্য একটি স্টাডি প্রোটোকল জমা দিয়েছি এবং একটা ইথিক্যাল অনুমতির প্রয়োজন আছে। আশা করি আগামী সপ্তাহে এই প্লাজমা থেরাপি আমরা বাংলাদেশে শুরু করতে পারবো। এতে কোনো নীতিমালার প্রয়োজন হবে না। বাংলাদেশে প্লাজমা থেরাপিতে জটিল রোগীর চিকিৎসা নিয়ে আশাবাদী টেকনিক্যাল কমিটির প্রধান। প্লাজমা চিকিৎসায় বাংলাদেশেও যদি সুস্থ হওয়া রোগীরা এগিয়ে আসে তাহলে তা সহায়ক হবে আক্রান্তদের সুস্থতায়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। করোনা পরীক্ষার হারে তলানির দিকে রয়েছে বাংলাদেশ। রয়েছে রিপোর্ট পেতে বিলম্ব, ত্রুটিসহ নানা ধরনের সমস্যা। পরীক্ষা কম হলে শনাক্ত কমছে, আর বেশি হলে শনাক্ত বাড়ছে। তাই আক্রান্তের প্রকৃত সংখ্যা জানা এবং ব্যবস্থা নেওয়ার স্বার্থেই পরীক্ষার পরিধি বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্য বলছে পরীক্ষার ভোগান্তি কমানো এবং পরিধি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সহকর্মী রাসেল আহমেদের প্রতিবেদন।
মিরপুরের বাসিন্দা সেলিম শিকদার জ্বর ও মাথা ব্যথা থাকায় করোনা টেস্ট করিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। করোনা নেগেটিভ শুনে বেশ স্বস্তিতে ছিলেন, কিন্তু রিপোর্ট পেয়ে মাথায় হাত। রিপোর্টে লেখা সেলিনা শিকদার, লিঙ্গের ঘরেও ফিমেল অর্থাৎ নারী। নাম ও লিঙ্গই যেখানে বদলে গেছে, তাতে রেজাল্টের সত্যতা নিয়ে সংশয়ে সেলিম। এরা লেখা রাখছে সেলিনা, আমি হইলে মেল, এখানে লেখা রাখছে ফিমেল। তারা ওখানে ভুল করছে, এখন আমি বলতেছি এটা ভুল করছে, এটা সংশোধন কিভাবে করবে, তারা কোনো রেসপন্সিবিলিটি বা কোনো চাহিদার তুলনায় পরীক্ষার সক্ষমতা কম, ফলে প্রতিদিনই ফেরত যেতে হয় অসংখ্য মানুষকে। তার উপর দীর্ঘ লাইন, পরীক্ষার রিপোর্ট পেতে বিলম্ব ও ত্রুটি সহ নানা সমস্যায় করোনা আতঙ্কে থাকা মানুষ। খুব লেট হচ্ছে আর কি, মনে করেন যে আপনার এই যত বড় লাইনটা খুব বেশি। এখানে যে আসছি আমি সুস্থ মানুষ, যে এখানে আইছি, এখানে কি আমার নিরাপত্তা হয়েছে? এখানে আসাটা কি আমার ঠিক হয়েছে? হ্যাঁ, এখন আমি যে পরবর্তীতে পজিটিভ হবো না কি হবে, কিভাবে বলবো? একবার বলছে 11টায়, একবার বলছে 12টায়, এখন বললো 1টায়। তখন তো 1টার উপর পার হয়ে গেছে। এখন ওনাদের কাছে কিছু বলতে গেলে ওনারা ব্যবহার খারাপ করে। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 1.25 লাখের কিছু বেশি, যা মোট জনসংখ্যার মাত্র 0.058%। জনসংখ্যা অনুপাতে পরীক্ষার হারে তলানির দিকেই বাংলাদেশ। আরব আমিরাতে প্রতি 10 লাখ মানুষে পরীক্ষা হয়েছে 1,20,000, যুক্তরাষ্ট্রে 26,000। উন্নত দেশগুলো তো বটেই, আফ্রিকার অনেক দরিদ্র দেশেও পরীক্ষার হার বেশি বাংলাদেশের তুলনায়। যখন দ্রুত টেস্ট হবে, তখন আমরা রোগীগুলোকে শনাক্ত করে তাকে আইসোলেট করতে পারবো, এবং সেই রোগীর কন্ট্যাক্টে যারা এসছেন, তার পরিবারের লোক হোক বা কর্মস্থলের লোক হোক, তাকে সেপারেট করা যাবে, যার ফলে ট্রান্সমিশনটা কমে যাবে। স্বাস্থ্য বিভাগ বলছে, চাহিদার তুলনায় কারিগরি সহায়তা কম থাকায় কোথাও কোথাও ভোগান্তি হচ্ছে। যদি র্যাপিড কিট ব্যবহার করা হতো, তাহলে কিন্তু প্রচুর বেশি সংখ্যায় পরীক্ষা করা সম্ভব ছিল, আবার প্রচুর ফলস রিপোর্টের আশঙ্কা ছিল। ধারাবাহিকভাবে ল্যাবের সংখ্যা বেড়েই চলেছে, এবং এরই মধ্যে আমাদের ডিজি হেলথের পক্ষ থেকে আরো 4-5টি ল্যাবকে অনুমোদন দেওয়া হয়েছে বেসরকারি পর্যায়ে। ওগুলো যুক্ত হলে প্রায় 40টির কাছাকাছি কিন্তু ল্যাব হয়ে যাবে। তো আমার মনে হয় এই ল্যাবের ধারণ ক্ষমতা যা আছে, এগুলোর মাধ্যমেও 10,000 পর্যন্ত পৌঁছা সম্ভব ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই। মঙ্গলবার পর্যন্ত দেশে 1,36,000-এর কাছাকাছি নমুনা পরীক্ষা হয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে 3 দিনের ব্যবধানে করোনা ভাইরাসে মৃত্যু বাড়ল আবারও। 24 ঘন্টাতে 5,300 প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাসটি। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 2,92,500-এ। মোট আক্রান্তের সংখ্যা 43.5 লাখের কাছাকাছি। নতুন সংক্রমণ ঘটেছে শনাক্ত 85,000 মানুষের দেহে। কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় মঙ্গলবারও সর্বোচ্চ মৃত্যু দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মারা গেছেন প্রায় 1600 মানুষ। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 83,000, মোট আক্রান্তের 14 লাখের বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে মহামারীর নতুন কেন্দ্রস্থল ব্রাজিলে। এদিন রেকর্ড 881 মৃত্যু দেখেছে এই দেশটি। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 12,500-এ। আক্রান্ত 2.25 লাখের বেশি মানুষ। যুক্তরাজ্যে নতুন করে প্রাণ গেছে 627 জনের, মোট মৃত্যু হয়েছে 30,600। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2.25 লাখ। ইতালি, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশে কমেছে কোভিড-19 মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত 1,56,000 প্রাণহানি ঘটেছে এই অঞ্চল জুড়ে। অর্থনীতি পুনরুদ্ধারে ইউরোপে লকডাউন শিথিল হলেও চিন্তিত জোট। ইউরোপিয়ান কমিশন এরই মধ্যে সদস্য রাষ্ট্রগুলোকে পাঠিয়েছে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নানান ধরনের সতর্কবার্তা। জানিয়েছেন সামান্যতম ভুলেও ঘটতে পারে অতীতের মতো মহামারী। অর্থনীতিকে গতি দেওয়ার বিষয়টিকে সমর্থন জানালেও বরাবরই সাবধানতা অবলম্বনের তাগিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের। টানা 56 দিন বাদে কর্মব্যস্ত ইউরোপ। সব দেশের মহাসড়কে গণপরিবহনের ভিড়। কর্মস্থলে ফিরেছেন লাখো মানুষ। তবে এত সহজে নির্মূল হওয়ার নয় করোনা মহামারী আর লকডাউনের দগদগে ঘা। করোনা মহামারী চোখে আঙুল দিয়ে পুঁজিবাদীদের দেখালো প্রয়োজনে সারা বিশ্বে বন্ধ রাখা সম্ভব কলকারখানা। তবে মানুষ বেকার হচ্ছেন, এরপর মরবে দুর্ভিক্ষে। আর হয়তো লকডাউন বহাল রাখা গেল না। তবে করোনার ব্যাপকতা নাড়িয়ে দিয়েছে ভূ রাজনৈতিক সম্পর্কের ভিত। রাষ্ট্রনেতাদের জন্য এটা উচিত শিক্ষা। অবরুদ্ধ পরিস্থিতি শেষে সরগরম হয়ে ওঠা ইউরোপ নিয়ে বেশ চিন্তিত জোট। শঙ্কা দ্বিতীয় দফায় মহামারী ফেরত আসার। এ ব্যাপারে বারবার সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
ইউরোপীয় রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ কেন্দ্র ইসিডিসি লকডাউন শিথিলের ফলে করোনার ফের প্রাদুর্ভাবের বিষয়টি খতিয়ে দেখছে। একই সাথে ভাইরাসের বিস্তার ঠেকাতে কি কি প্রস্তুতি নেওয়া যায় তাও রয়েছে পরিকল্পনায়। এরই মধ্যে জোটের সদস্য রাষ্ট্রগুলোকে দ্বিতীয় দফায় মহামারী মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসিডিসি, কারণ সামান্য ভুলে ফের ছড়াতে পারে কোভিড-19। হার্ড ইমিউনিটি বলতে আসলে করোনা আক্রান্ত একটি লোকালয় বা দেশে কি পরিমাণ মানুষকে টিকার আওতায় আনা প্রয়োজন সেটি বোঝায়। উপযুক্ত ভ্যাকসিনের অভাবে লাখ লাখ মানুষকে হারিয়েছি আমরা। লকডাউন শিথিল, স্বাস্থ্যবিধি অমান্যের কারণে ভবিষ্যতে আরো বড় বিপদের মুখোমুখি হতে পারে বিশ্ব। লকডাউন উঠে যাওয়ার পর বিপুল কর্মক্ষম মানুষ চাকরি হারাবেন এমন শঙ্কার কথাও শোনাচ্ছেন বিশ্লেষকরা। তাদের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় অর্থনৈতিক ধসের মুখোমুখি হতে যাচ্ছে গোটা পৃথিবী। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দর্শক, এই মুহূর্তে খবরে একটু যেতে চাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করেছেন মেয়র হিসাবে উত্তরের। এই মুহূর্তে অনলাইনে ব্রিফিং করছেন তিনি। সরাসরি তার একটু ব্রিফিং থেকে ঘুরে আসতে চাই। এই ধরনের সিস্টেমটাকে আমি এনশিওর করতে চাচ্ছি। আমি আশা করি অবশ্যই আমরা যে ত্রাণ মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন, সরকার দিচ্ছেন, সেই ত্রাণ যেন সঠিক অর্থে সঠিক লোকের কাছে যেন পায়, অসহায় দরিদ্র মানুষের কাছে পায়, সেই ব্যাপারে এনশিওর করব। এবং হাত ধোয়া এবং জীবাণুনাশক কিভাবে হচ্ছে, এটা মনিটরিং সিস্টেমটা কি, ওটিও আমাকে দেখতে হবে। ধন্যবাদ নাসরিন। রাজধানীতে বেড়েই চলেছে লোক সমাগম আর যানবাহন। করোনার ভয়াবহতার মধ্যেও মানুষের শারীরিক দূরত্ব মানের উদাসীনতা চোখে পড়ার মতো। গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, পণ্যবাহী ট্রাক, রিক্সা এবং সিএনজি চলছে হরদম। শহরের ভেতরে চেকপোস্টগুলো অনেকটা ঢিলেঢালা, বেড়েছে ঢাকায় যানবাহন প্রবেশের হারও। প্রবেশমুখগুলোতে তল্লাশি চৌকিতে তৎপরতা কমেছে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও। প্রায় সবাই বলছেন ঢাকায় আসছেন জীবিকার তাগিদে। সব মিলিয়ে ঢাকার সড়কগুলো অনেকটা আগের চেহারায় ফিরে যেতে শুরু করেছে। শারীরিক দূরত্ব নিশ্চিত এবং মাস্ক পরার বিষয়ে সতর্কও করা হচ্ছে সাধারণ মানুষকে। দর্শক, এই মুহূর্তের খবর একটু জানাতে চাই। রাজধানীর শাহবাগ থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী ইব্রাহিম খলিল। ইব্রাহিম, একটু জানাবেন নগরীতে আজকের চিত্র। সকাল থেকে আপনি জানাচ্ছিলেন যে প্রচুর গাড়ি যানবাহন বের হয়েছে এবং মানুষের মধ্যে উদাসীনতাও লক্ষ্য করছেন শারীরিক দূরত্ব বা নিশ্চিতে। এই মুহূর্তে কি পরিস্থিতি? এখন তো দুপুর। প্রবায়ত, সকাল থেকে যেমনটি বলছিলাম যে ঢাকা শহরে আসলে এখন আর লকডাউন পরবর্তী যে পরিস্থিতি বা সেই ধরনের কোনো হাবভাবই নেই। আমি আপনাকে যদি দেখাতে চাই, আমি আছি শাহবাগ মোড়ে। ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ মোড় এটি। এই শাহবাগে আপনি দেখতে পাচ্ছেন যে এখন যদিও গাড়ির সংখ্যা একটু কম, কারণ এখন ভর দুপুর। বিশেষ করে গাড়ির সংখ্যা বেশি থাকবে সন্ধ্যার আগে এবং সকালের দিকে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে রিক্সা, প্রাইভেট কার এবং অন্যান্য যে যানগুলো সেগুলো অবাধেই চলাচল করছে। শারীরিক দূরত্ব কেউ মানছে কিনা সে বিষয়ে আসলে কোনো নজরদারি নেই। সেই নজরদারিতে এক ধরনের ঢিলাঢালা ভাব রয়েছে। সবাই নিজের মতো করে চলাচল করছে এবং নিজের মতো করেই শহরে তারা যানবাহন নিয়ে বেরোচ্ছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, নজরদারি সেগুলোতে খুব একটা নেই। যেহেতু নগরবাসীর মধ্যেও শিথিলতা এসেছে, তাই নজরদারিতেও আমরা শিথিলতা দেখতে পাচ্ছি। এবং শারীরিক দূরত্ব সেভাবে মানা হচ্ছে না। মোটরসাইকেলে 2 জন, রিক্সায় 3 জন করে লোকজন উঠছে এবং গাড়ির ভিতর তো রয়েছেই। পাশাপাশি আমরা আরও যেটি দেখতে পাচ্ছি যে শারীরিক সুরক্ষা যেটি বলতে বোঝায়, শুধুমাত্র মাস্ক পরেই লোকজন আসছে। অনেকে আবার দেখা যাচ্ছে মাস্ক পরছেনও না। তবে নগরবাসীর জন্য যেটি বিশেষ নির্দেশনা ছিল এই করোনার সময়, তারা যেন একজন একজনের থেকে কমপক্ষে 3 ফিট দূরত্ব তারা মেনে চলেন। সেই বিষয়ে আসলে কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই। এখন যেটি দেখা যাচ্ছে যে আসলে এখানে করোনা কখনো হয়েছিল কিনা সে বিষয়ে এক ধরনের প্রশ্ন উঠতে পারে। তো শহর আসলে আগের মতোই চলছে, যেভাবে 8-10টা দিনের মতো, প্রাণচঞ্চল এবং যানবাহনে ভরপুর। ইব্রাহিম খলিল, অসংখ্য ধন্যবাদ এই আপডেটটুকু জানানোর জন্য। রাজধানী ঢাকা থেকে যোগ দিয়েছিলেন তিনি। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। গৃহঋণ আর সেবা খাতের বিলের বিষয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না হলেও
বাড়ি ভাড়া মৌকুফের কোনো সুযোগ নেই বলছেন বাড়িওয়ালার। এ নিয়ে সিটি কর্পোরেশন থেকেও কোনো আশ্বাস মিলেনি। এদিকে চলতি মাসের বাড়ি ভাড়া নিয়ে নাভিশ্বাস ভাড়াটেদের। গবেষক এবং অর্থনীতিবিদরা বলছেন, আইনগতভাবে ভাড়াটেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে সরকারকেই। বাড়ি ভাড়া সমস্যা নিয়ে রিয়াজ রাহানের ধারাবাহিকের আজ শেষ পর্ব দেখুন। আমি রোজা রয়েছি, আমি শরবত খাব, আপনি শরবত খাবেন, আর আমরা যে রোজা রয়েছি আমরা তো শরবত ঢুলে আমরা এক নালা পানি খাইতে পারবো, তা আমরা বাসন খাবো। আমাদের অনেক কোনো কাজ কাম নাই, না হলেও 3 মাসের ঘর ভাড়া বাজে গেছে গা। বাস্তবতা এমনই। গেল 1.5 মাসে দুবেলা খাবার মেলানোই যেখানে কঠিন ছিল, সেখানে 1000 টাকা বাড়ি ভাড়া দেবে কিভাবে? আর্থিক নানা প্রণোদনার ভিড়েও এই সংকটে মাথার উপরে ছাদের নিশ্চয়তাটুকু এখনো মেলেনি। শুধু নিম্নবিত্ত নয়, এ নিয়ে নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্তের সংকটও অনেকটা কাছাকাছি। মাসের উপার্জনের অর্ধেকের বেশি যেখানে বাড়ি ভাড়া গুনতে হয়, সেখানে উপার্জন বন্ধের এই সময়ে ভাড়াই বা আসবে কোত্থেকে? বাড়ি মালিকরা বলছেন, ব্যাংক ঋণ, সেবা খাতের নানা বিলের বোঝা রেখে বাড়ি ভাড়া মৌকুফ বা স্থগিত কোনোটাই সম্ভব নয়। প্রত্যেকটা বাড়ি ব্যাংক থেকে বা হাউস বিল্ডিং থেকে লোন নিয়ে বাড়ি নির্মাণ করা হচ্ছে। তারপরে গ্যাস বিল আছে, বিদ্যুৎ বিল আছে, পানির বিল আছে। এই সার্ভিস চার্জগুলো গভর্নমেন্ট আর মৌকুফ করবে না। সরকারি সহযোগিতা পেলে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন বাড়ি মালিকরা। আর অর্থনীতিবিদরা বলছেন, দুপক্ষের স্বার্থ রেখেই এই সমস্যার সমাধান করতে হবে। যদি এই ধরনের কোনো ফ্যাসিলিটি গভর্নমেন্টের থাকতো, অবশ্যই বাড়িওয়ালারা, আমি আলাপ করছি অলরেডি, হয়তো বাড়িওয়ালারা কিছু ফ্যাসিলিটি দিত। কারণ বাড়িওয়ালা কোনো ফ্যাসিলিটি দিচ্ছে না, ম্যাক্সিমাম বাড়ি ভাড়ার উপর নির্ভরশীল। মিউনিসিপ্যাল কর্পোরেশনের ট্যাক্স আছে, অন্যান্য ট্যাক্স থাকতে পারে। এইগুলো যতদিন ভাড়া স্থগিত থাকছে ততদিন এই পেমেন্টগুলিও স্থগিত থাকতে হবে। শুধু এক পক্ষকে দেখলে কিন্তু এটা কার্যকর হবে না, তখন অন্য পক্ষ এই কথাটা শুনবে না। ভাড়াটিয়াদের সুরক্ষায় স্পষ্ট আইন আছে, তবে 1991 সালের সেই আইনে বাড়ি মালিকদেরও বেশ কিছু সুবিধা দেওয়া হয়। আইনের 18 ধারার 5 উপধারায় বলা আছে, নির্ধারিত সময়ের 15 দিন পরেও ভাড়া দিতে না পারলে ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে। ভাড়া না দিলে আইন অটোমেটিক্যালি প্রয়োগ করার যে ব্যবস্থাটা আছে ওটাকে স্থগিত করা, যে এখন ভাড়া না দিলে আপনি উৎখাতের নোটিশও দিতে পারবেন না, কারণ নোটিশ দেওয়ার ভয় দেখিয়ে অনেকে উৎখাত করে দেয়। তবে আপাতত কোনো আশার বাণী নেই ভাড়াটিয়াদের জন্য। সরকার বাড়ি মালিকদের ভাড়া মৌকুফের আহ্বান জানালেও এই বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখনো। সরকার তো নির্দেশ দিয়েছেন যে যদি পানির বিল যদি এই মুহূর্তে নাও দিতে পারে তাহলে তাদেরকে পানির লাইন বিচ্ছিন্ন করা হবে না। বিদ্যুতের বিল যদি তারা এই মুহূর্তে নাও দিতে পারে তাহলে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হবে না। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যতটুকু সাধ্যমতো সুযোগ আছে সেই সুযোগটাকে সরকার তাদেরকে সেখানে সাহায্য করছেন। সবাই স্ব অবস্থান থেকে সহযোগিতা করুন। ভাড়াটিয়ারা বলছেন, সরকারের হস্তক্ষেপ না থাকলে ভাড়া নিয়ে বাড়ি মালিকদের সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা আছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে 1 মাসের জন্য জমিয়তুল ফালাহ মাঠে চালু হলো 1 মিনিটের বাজার। বিনামূল্যে এখান থেকে প্রতিদিনই 1000 মানুষ পাবে খাদ্য সহায়তা। ব্যতিক্রমী এই উদ্যোগ সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই বাজার থেকে সম্পূর্ণ বিনামূল্যে সবজি, চাল এবং সাবান দেওয়া হবে। প্রতিদিন সকাল থেকে শুরু হবে এই বাজারের কার্যক্রম। ঈদের মধ্যে সেমাই, চিনির মতো সামগ্রী দেওয়ার পরিকল্পনাও রয়েছে উদ্যোক্তাদের। বাজারের একটি অংশ দিয়ে ঢুকে অন্য অংশে বের হতে সময় লাগবে 1 মিনিট। এই প্রক্রিয়াটি 1 মিনিটের বেশি লাগবে না, তাই এটিকে 1 মিনিটের বাজার বলা হচ্ছে। নিম্ন আয়ের মানুষ যাতে বাজার করার একটা আনন্দ উপভোগ করতে পারে, সেই বিষয়টাকে সামনে রেখে একটা সেবা কার্যক্রম পরিচালনা করা। একই সাথে চট্টগ্রাম শহরে নিম্ন আয়ের মানুষ যারা আছেন, যারা করোনা পরিস্থিতির কারণে আর্থিক সংকটের সম্মুখীন, তাদেরকে বেঁচে থাকার এবং তাদের স্বাভাবিক জীবনে সাহায্য করার একটা পরিকল্পনা। যে কোনো দুর্যোগেই এলাকার মানুষের তরে এগিয়ে আসেন তিনি। ঘরে বসে থাকেননি করোনার সংকটের সময়ও, বলছি শিল্পপতি সুকুমার চৌধুরীর কথা। এরই মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন চট্টগ্রামের 20,000 কর্মহীন পরিবারকে। বিতরণ করছেন ইফতার সামগ্রী, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের পাঠাচ্ছেন বিশেষ উপহারও। চট্টগ্রাম নগরীর পুরো মোহরা এবং চাঁদগাঁও এলাকার অলিতে গলিতে ছুটে চলেছে ত্রাণবাহী এই কাভার্ড ভ্যানটি।
লকডাউন শুরুর পর থেকে শুরু হয় স্থানীয় শিল্পপতি সুকুমার চৌধুরীর এই ত্রাণ বিতরণ কার্যক্রম। স্থানীয়দের সহায়তায় প্রতিটি এলাকায় অসহায় কর্মহীন মানুষের তালিকা করে পৌঁছে দিচ্ছেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। প্রতিটি ঘরে ঘরে যেখানে সমস্যা সেখানে সমাধান করার জন্য আমরা প্রতিটি ঘরে ঘরে সুকুমার দার নেতৃত্বে আমরা প্রতিটি ঘরে ঘরে হতদরিদ্রের মাঝে ত্রাণগুলো বিতরণ করছি। এখন পর্যন্ত পুরো নগরীর 10,000 মানুষকে ত্রাণ দেয়া হয়েছে। রমজান শুরুর পর আলাদা করে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে আরও 6,000 মুসলিম পরিবারকে। উনি এই শুভ কাজটা করতেছেন, এই দুর্যোগ মুহূর্তে এলাকার মানুষকে ত্রাণ দিয়ে সাহায্য সহযোগিতা করতেছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ। ঈদের আগে পর্যায়ক্রমে এলাকার 50টি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিমদের হাতে পৌঁছে দিচ্ছেন নগদ টাকা এবং ঈদের বিশেষ উপহার। 56টা মসজিদে মুয়াজ্জিন এবং হুজুরদের মাঝে উনি ইফতার সামগ্রী এবং টাকা বিতরণ করবেন। শুধু করোনা পরিস্থিতি নয়, 1991 সালের প্রলয়কারী ঘূর্ণিঝড় সহ যে কোনো সংকটকালীন সময়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন সুকুমার চৌধুরী। করোনার সংকট শেষ না হওয়া পর্যন্ত এবারও পাশে থাকতে চান অসহায় মানুষের। নেত্রী যখন যেটা বলবে, আমার যা কিছু আছে সামর্থ্য আছে, আমি যতক্ষণ পর্যন্ত এই করোনা ভাইরাস চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আমাদের চট্টগ্রামের আমাদের ভাইদের পাশে থাকবো, জনগণের পাশে থাকবো। দেশের এই দুর্দিনে সমাজের বিত্তশালীদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, নতুন ডাক্তারদের নিয়োগের একটি প্রক্রিয়া চলছে। 39তম বিসিএস থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক একটি সংবাদ সম্মেলন করছেন মহাখালীতে। এই মুহূর্তের খবরে সেখানে যেতে চাই। আমরা নিয়োগ দিতে সক্ষম হচ্ছি এই মোদী বর্ষে, এবং তার জন্য যাকে সবচেয়ে বেশি প্রথমে ধন্যবাদ দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুদিন আগে ওনার সাথে আমার টেলিফোনে আলাপ হলো, তখন উনি বললেন যে আমাদের এই কোভিড চিকিৎসায় অনেক ডাক্তার নার্স আক্রান্ত হচ্ছে, আমাদের আরো কিছু ডাক্তার নার্স প্রয়োজন হবে, নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার 2-3 দিন পরেই আমাদের সকলকে ওনার দপ্তরে উনি আমাদেরকে ডাকলেন। আমরা সেখানে গেলাম। আমাদের সেই সচিব বৃন্দরা ছিলেন, জনপ্রশাসনের সচিব, মুখ্য সচিব, ক্যাবিনেট সচিব এবং আমাদের পিএসসির যিনি প্রধান এবং আরো যারা ব্যক্তিবর্গ, সব ব্যক্তিগুলোকে একসঙ্গে ডেকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে দিলেন যে অতি সত্বর 2,000 ডাক্তার নিয়োগ তোমরা দিয়ে ফেলো এবং 6,000 নার্স নিয়োগ দিয়ে ফেলো। সেই থেকে যাত্রা শুরু, এবং অতি অল্প সময় অনেক বক্তারাই বলে গেছেন যে নিয়োগকে 1-1.5 বছর লেগে যায়, মাত্র 10 দিনের মধ্যে আজকে আমরা নিয়োগ সম্পন্ন করতে পেরেছি। দর্শক, এই মুহূর্তের খবরে ছিলাম জাহিদ মালিক একটি সংবাদ সম্মেলন করছেন স্বাস্থ্যমন্ত্রী, সেখানে এতক্ষণ আমরা ছিলাম। এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকের সহায়তার উদ্যোগ নিয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদ। নিজেদের তহবিল গঠনের পাশাপাশি আমরা করব জয় প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা করছে এই প্রতিষ্ঠান দুটি। সংগৃহীত অর্থ গ্রিন ডেল্টার তালিকা অনুযায়ী কৃষকের কাছে পৌঁছে দেবে নগদ। দুর্যোগে পুরো পৃথিবী থমকে গেলেও সচল রয়েছে কৃষি। ফসলের মাঠ থেকে ধান উঠেছে গোলাই। দুর্যোগ মাথায় নিয়ে কৃষকের কাজ চলছে পুরো দমে। যথারীতি এই দুর্যোগ ও মন্দা মোকাবেলায় ঢাল হিসেবে কাজ করেছে কৃষি। করোনা মহামারীতে এখন চরম অনিশ্চয়তার মুখে অনেকেই। ধান কাটা নিয়ে সংকট কেটেছে, তবে সবজি আর ফসল উৎপাদনকারীরা রয়েছেন শঙ্কায়। সংকটে পড়া সেই কৃষকের পাশে দাঁড়াচ্ছে বিমা কোম্পানি গ্রিন ডেল্টা এবং মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদ।
এই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করেছি শুধু কৃষকদের সাহায্য করার জন্য। সেখানে আমরা একদিনের স্যালারি দিয়েছি এবং নগদ আমাদের সাথে এসছে এই টাকাটা পৌঁছে দেওয়ার জন্য। এবং আমাদের এই যৌথ উদ্যোগে আমরা বিভিন্ন কর্পোরেট এবং বিভিন্ন সংস্থার কাছে এবং যারা ইন্ডিভিজুয়াল আছেন তাদের সবার কাছে আমরা যাচ্ছি এবং যাতে যারা কৃষকদের সাহায্যে এগিয়ে আসতে চান। সংগৃহীত অর্থ কৃষকের কাছে পৌঁছে দেবে মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদ। মোবাইল অ্যাকাউন্ট না থাকলেও কেউ যেন টাকা পাওয়া থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি। যখন গ্রিন ডেলটা সিলেক্ট করে তা আমাদের কাছে মোবাইল নাম্বারগুলি দিবে, সো আমরা যখন ফান্ডটা ডিসবার্সমেন্ট করব, সেই ডিসবার্সমেন্টের সময় যেই এসএমএসটা যাবে সেই এসএমএসটা যাবে হচ্ছে ওই কৃষককে ইনফর্ম করার জন্য। মেজর চ্যালেঞ্জটা ছিল টাকাটা পৌঁছাবে কীভাবে, কারণ হচ্ছে যে এমএফএস অ্যাকাউন্ট নাই, তাদের ব্যাংক অ্যাকাউন্টও নাই। সেই মোমেন্টেই আসলে আমরা এই আসলে কুইক সলিউশনটা করেছি যে অ্যাকাউন্ট না থাকলেও টাকাটা আপনি রিসিভ করতে পারবেন। এছাড়া করোনাকালে প্রান্তিক কৃষকের সহায়তার জন্য ডাক ভ্যানে পণ্য পরিবহন ছাড়াও অর্থ লেনদেনে চার্জ কমিয়ে এনেছে কোম্পানিটি। প্রান্তিক কৃষক, প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমাদের সার্ভিস চার্জটা 20 টাকা থেকে 6 টাকা নামিয়ে আনলাম হাজারে, যেটা ইন্ডাস্ট্রিতে এই 13 বছরে হয়নি। সো যে কোনো কৃষক তার পণ্য কেনার জন্য, মানে পণ্যটা বিক্রি করার জন্য, সে 6 টাকা খরচে পুরো পেমেন্টটা নিতে পারবে। আমরা করব জয় প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকের সহায়তায় দেশ ও বিদেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের সাবেক পেস বোলার আশিকুর রহমান। রাজধানীর মুগদা হাসপাতালে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরীর পরামর্শে মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক এই সহকারী কোচ গত 1 সপ্তাহ যাবৎ অসুস্থ ছিলেন। আশিক বিসিবি গেম ডেভেলপমেন্টের কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ওল্ড ডিওএইচএস সহ প্রাইম ব্যাংক ক্রিকেট দলের সহকারী কোচের ভূমিকায় ছিলেন তিনি। এদিকে করোনা প্রাদুর্ভাবের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে বেসবল লিগ। 4 জুলাই থেকে লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের মতে বেসবল লিগ MLB এর স্বত্বাধিকারীরা জুলাইয়ের 4 তারিখ থেকে লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। 2020 সালের মৌসুম শুরু হবার কথা ছিল 26 মার্চ থেকে, কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। 3 মাসের বেশি দেরিতে লিগ শুরুর সিদ্ধান্ত নেয় কমিয়ে আনা হয়েছে খেলার সংখ্যাও। 162 ম্যাচের পরিবর্তে এবার 82 ম্যাচ হবে এই লিগ জুড়ে। করোনার কারণে বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, এই খবরের সঙ্গে দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে আমি রুবায়েত হাসান। পরের ঘন্টার খবর নিয়ে আপনাদের সঙ্গে যোগ দিবেন আমার সহকর্মী মৌসুমী আহমেদ লোপা।